আলাদা আলাদা ভিডিও না খুঁজে এক ভিডিওতেই আপনারা এক ডিম থেকে 4 ডিমের চকলেট স্পঞ্জ কেক তৈরির A to Z একটা রেসিপি পেয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে এই একই ভিডিওতে 1/2 পাউন্ড, 1 পাউন্ড এবং 2 পাউন্ড চকলেট স্পঞ্জ কেকের নো ফেল রেসিপি শেয়ার করব। সাথে চকলেট গানাশ কিভাবে তৈরি করবেন, চকলেট ক্রিম কিভাবে তৈরি করবেন, সবকিছু বিস্তারিতভাবে বলেছি। তার সাথে 3 ধরনের চকলেট গানাশ তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি 1/2 পাউন্ড দিয়ে শুরু করছি। প্রথমে আমি চকলেট কেক তৈরি করার জন্য শুকনো উপকরণ চেলে নিচ্ছি। এখানে চালনিতে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এই কেকটা তৈরি করতে কর্নফ্লাওয়ার দেইনি, আপনারা চাইলে 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন, সেক্ষেত্রে 1/2 টেবিল চামচ ময়দা উঠিয়ে নেবেন। এরপর 1/4 চা চামচ দিলাম বেকিং পাউডার, অর্থাৎ 1/2 চা চামচের অর্ধেক পরিমাণ। এখন এই 3টা শুকনো উপকরণ চেলে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। চকলেট কেক তৈরি করার সময় এই শুকনো উপকরণটা চাইলে 2 থেকে 3 বার চেলে নিতে পারেন। আমি একবার চেলে নিয়ে মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি, পরে আরেকবার চেলে নেব। রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমের সাইজটা খুব একটা বড় ছিল না, সচরাচর আমি বড় সাইজের ডিম দিয়ে কেক তৈরি করি, এটা সবাই জানেন। এই ডিমটার ওজন রেগুলার যে ডিম হয় 50 গ্রামের, ওরকমই ওজন ছিল। তো ডিমের কুসুমটা খুব সাবধানে আলাদা করে নিলাম। এরপর ডিমের সাদা অংশটা আমি বিট করব, একটু ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত বিটার স্পিডটা 1 দিয়ে বিট করছি। যখন দেখবেন যে এরকম ক্লাউডি ভাব হয়ে এসেছে, অর্থাৎ ফেনা ফেনা হয়ে এসেছে, তখন আপনারা চিনিটা অ্যাড করে দিবেন। তো এখানে 1/4 কাপের থেকে সামান্য একটু কম চিনি নিয়েছি। তো মিষ্টি আপনারা যে যেমনটা খেতে চান সেভাবেই দিবেন, তবে একটা ডিমের জন্য 1/4 কাপের বেশি চিনি লাগে না। চিনিটা একবারে দিয়ে এখন বিট করব যতক্ষণ না চিনিটা প্রপারভাবে গলে যাচ্ছে আর ডিমের সাদা অংশটা পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে। আর প্রথম থেকে শেষ অবধি বিটার স্পিডটা 1 রেখে আমি বিট করেছি, বিটার স্পিডটা বাড়াইনি। কেননা ডিমের এই ম্যারাংটা তৈরি করার সময় বিটার স্পিড বাড়ালে অতিরিক্ত এয়ার বাবলস হয়। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সুন্দর মতো একটা ডিমের সাদা ম্যারাং তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা সফট পিক ম্যারাং এখানে তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। চকলেট ইমালশন দেওয়ার পরে এখানে সেই কুসুমটা দিয়ে দিলাম। কুসুমটা দিয়ে অতিরিক্ত বিট করা যাবে না, 5-10 সেকেন্ড মতো বিটার স্পিড 1 দিয়ে বিট করতে হবে, বা আপনারা বিটারটা অফ করে দিয়েও আলতো হাতে মিশিয়ে নিতে পারেন। করে দিলাম, বিটার অফ করে দিয়ে আমি যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেইটা এখন আবারও একবার চেলে তারপরে দিয়ে নিব। এই কাজটাই একটু সাবধানে করতে হয়, যে ডিমের ম্যারাংটা তৈরি করা হয় বা ফোমটা তৈরি করা হয় ওটা যাতে বসে না যায়, সেজন্য একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই মিক্সিংটা করে নিতে হয়। আমি দেখুন যে এখানে মিশিয়ে নিয়েছি, লাস্ট পর্যায়ে একটু স্প্যাচুলা দিয়ে চেক করে নিব নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে আছে কিনা। তো আমার এখানে এই কেকের ব্যাটারটা মেশানো কমপ্লিট। এখন আমি যে বাটিতে বেক করব বা যে মোল্ডে বেক করব সেই মোল্ডে ঢেলে নিব। কেকটা বেক করার জন্য এখানে 5 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি, আপনারা চাইলে 4 ইঞ্চি মোল্ডেও বেক করতে পারেন। মোল্ডের নিচে একটা বেকিং পেপার দিয়েছি, সাইডে কোনো রকম তেল দেওয়া যাবে না, এতে করে কেকটা হওয়ার সময় সাইড থেকে চুপসে আসবে। মোল্ডের ব্যাটার ঢালার পর খুব ভালোভাবে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। এরপর বেক করে নিব। আমি ওভেনে বেক করব, আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন। চুলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিবেন, স্ট্যান্ডের উপর মোল্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে বেক করবেন 20 মিনিট বা 25 মিনিট মতো। আর ওভেনে আমি 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে কেকটাকে 25 মিনিটের মতো বেক করে নিয়েছি। ওভেনের তারতম্য ভেদে এক একজনের ওভেনে টেম্পারেচার বা সময়টা কম বেশি লাগতে পারে। কেকটা ওইদিকে হতে থাকে, এদিকে কেক তৈরি করার জন্য আমরা গানাশ তৈরি করে নেব। আর আজকের গানাশটা একটু ইউনিকভাবে তৈরি করব, অর্থাৎ মিল্ক চকলেট এবং ডার্ক চকলেট দুইটা মিলিয়ে তৈরি করব। তো মোটামুটি 100 গ্রাম পরিমাণ চকলেটের গানাশ আমি তৈরি করব। আর এখানে অর্ধেক পরিমাণ, মানে যতটুকু ডার্ক চকলেট নিচ্ছি তার সমপরিমাণই নিয়ে নিচ্ছি মিল্ক চকলেট, মানে দুইটা মিলে নিব 100 গ্রাম। আর বেসিক গানাশের রেশিও হচ্ছে যতটুকু চকলেট থাকবে তার অর্ধেক পরিমাণ থাকবে হুইপ ক্রিম। তো এখানে 50 গ্রাম পরিমাণ আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি, আর ক্রিমটা অবশ্যই গলানো অবস্থায় নিতে হবে। তো 100 গ্রাম চকলেট, 50 গ্রাম হুইপড ক্রিম, এই দুইটা রেশিও মাথায় রাখবেন। 1:2 রেশিও মাথায় রেখে এই গানাশটা তৈরি করবেন, অনেক সুন্দর হয়। তো এখন এটা আমি গরম পানির পাত্রের উপরে রেখে মেল্ট করে নিব। তো চকলেট গানাশটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো ভাবলাম যে আজকে দুইটা চকলেট মিলিয়ে করি, দেখা যাক কেমন হয়। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এখন আমরা ক্রিম তৈরি করে নিব। ক্রিম তৈরি করার জন্য এখানে একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ ট্রপিক্যাল ক্রিম নিয়ে নিলাম। আর আজকের এই 1/2 পাউন্ড কেক তৈরি করার জন্য 1/2 কাপ ক্রিম হলেই যথেষ্ট, যদিও এতগুলা ক্রিম আমার লাগেনি, অল্প একটু ক্রিম বেঁচে গিয়েছিল। তো ক্রিম বিট করার সময় আসলে এর সাথে কিছুই দিব না, জাস্ট প্রথম থেকে
90 ভাগ স্টিফ হওয়া পর্যন্ত বিট করে নিয়েছি। তারপরে আমি যেহেতু চকলেট ক্রিম তৈরি করব ওই জন্য গানাশ দিয়ে দিব। আমি যে গানাশটা তৈরি করেছিলাম ওইটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর দেখুন ক্রিমটা কিন্তু 90 ভাগ মতো হয়ে গেছে। তো 90 ভাগ মতো যখন হয়ে যাবে তখন গানাশটা অ্যাড করে দিতে হবে। তো আমি এখান থেকে 3 ভাগের 1 ভাগ মতো চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন, আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন, আসলে এটা নিজেদের ব্যাপার। চকলেট গানাশটা দেওয়ার পর 1/2 চা চামচ মতো এখানে আমি চকলেট ইমালশনটা দিয়েছিলাম, ওই ভিডিওটা কেন জানি স্কিপ হয়ে গেছে। তো মজাদার চকলেট ক্রিমটা হয়ে গেছে আর ওদিকে কেকটাও হয়ে গেছে, ওইটা ঠান্ডা করে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাশাল্লাহ কেকটাও সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো আপনারা দেখেন আমার এক ডিমের কেকগুলো পুরা মোল্ড ভরে যায়, আর আজকের কেকটা পুরা মোল্ড ভরেনি কারণ ডিমের সাইজ ছোট ছিল। তো কেকটাকে 2টা ভাগে ভাগ করলাম, এর বেশি ভাগ করা যাবে না কারণ বেশি ভাগ করলে প্রতিটা লেয়ারে ক্রিম দিতে হবে আর কেকের ওজন অনেক বেড়ে যাবে। যদিও 1/2 পাউন্ডের কেক হিসেবে সেল করা হয় কিন্তু 1/2 পাউন্ডের থেকে অনেক বেশি ওজন হয়ে যায়। আমি লাস্টে দেখাবো এই কেকটার ওজন ঠিক কতটুকু হয়েছিল। তো প্রতিটা লেয়ারে দেখুন যে আমি সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম লাগিয়ে নিচ্ছি, এরপরে গানাশ দিয়ে নিব। এজন্য চকলেট ক্রিমও দিতে হবে, আবার যে গানাশটা তৈরি করেছিলাম ওইটাও দিয়ে দিলাম আগে এভাবে। তো দ্বিতীয় লেয়ারটা দেওয়ার পর আবারও সুগার সিরাপ দিচ্ছি, তারপরে অল্প একটু ক্রিম দিলাম। দেওয়ার পরে ভালোভাবে কেকটাকে আমি ক্রাম কোট করে নিচ্ছি, এতে করে আমরা যখন ফাইনাল ক্রিম দিয়ে কেকটাকে কাভার করব, তারপরে যখন আমরা ফিনিশিং আনবো খুব সহজেই কিন্তু ফিনিশিংটা আনা যায়, বেশি ঝামেলা পোহাতে হয় না। তো ফাইনাল ক্রিমটা দেখতেই পাচ্ছেন আমি একটা পাইপিং ব্যাগে করে দিয়ে নিচ্ছি। নড়াচড়া করছিল, নিচে একটা কাপড় দিয়ে তারপরে আমি বোর্ড বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি যে ব্রেড নাইফটা দিয়ে কেটে নিয়েছিলাম ওই ব্রেড নাইফ দিয়ে আমি কেকটাকে পুরোটা কাভার করে নিলাম। সুন্দর মতো ফিনিশিং দিয়ে তারপরে নরমাল ফ্রিজে রেখে দিলাম সেট হওয়ার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছেন গানাশটাও বেশ ঘন হয়ে গেছে। এই গানাশটাকে আমি একটু গরম পানির উপর রেখে আবারও পাতলা করে নিব। আর এই যে দেখুন এতগুলা ক্রিম বেঁচে গেছে। তো এখান থেকে অল্প একটু ক্রিম আমি উঠিয়ে নিব ডেকোরেশন করার জন্য। আর কেকটাকে মোটামুটি 15 মিনিট মতো আমি ফ্রিজে রেখেছিলাম, 15 মিনিট পর বের করলাম। আর গানাশটাকেও আমি গরম পানির পাত্রের উপরে রেখে একটু মেল্ট করে নিয়েছি। ঠান্ডা কেকের ওপরে হালকা গরম গানাশ দিতে হবে, এতে করে সুন্দর করে স্প্রেড করা যায়। তো কেকের উপরে গানাশ দেওয়ার পর যে আমি স্প্রেড করেছিলাম সেই ভিডিও আসলে আমার নেওয়াই হয়নি। আমি মনে করেছি যে ভিডিও করেছি, তারপর দেখি যে ভিডিও এটাই আসলে নাই। মানে কেমনটা লাগে বলেন। তারপরে দেখুন সাইডে আমি পাইপিং ব্যাগ দিয়ে সুন্দরভাবে ড্রিপিং করে দিলাম। ড্রিপিংটা আসলে পাইপিং ব্যাগে করে দিয়ে নেবেন, এতে করে ড্রিপিংগুলো দেখতে ভালো লাগে। আমার হাতে থাকা এই 17 নাম্বার স্টার নজেলটা দিয়ে কেকটা আমি ডেকোরেশন করে নিব। আর ওই যে ক্রিমটা দেখালাম ওখান থেকে আমি অল্প একটু ক্রিম উঠিয়ে নিয়েছি একটা আলাদা বাটিতে। এর সাথে আমি আরও একটু গানাশ অ্যাড করে দিলাম যাতে এই কালারটা একটু ডিপ লাগে, মানে এই চকলেট ক্রিমটা একটু ডিপ কালারের লাগে সেজন্য। তো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা আরও ডিপ চাইলে আরেকটু চকলেট গানাশ আর আরেকটু চকলেট ইমালশন দিতে পারেন। এখন আমি 17 নাম্বার স্টার নজেল দিয়ে ডেকোরেশন করব। নিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। আসলে এই ডিজাইনটা খুবই সহজ, ওই বিনুনির মতো করে ডিজাইনটা করে নিচ্ছি, খুবই সিম্পল। মানে 1/2 পাউন্ডের কেকের উপরে আসলে খুব বেশি ভারী ডেকোরেশন করলে ভালোও লাগে না দেখতে, তাই চেয়েছি সিম্পলের ভিতরে একটা ডিজাইন করে দিতে। তো নিচের সাইডটাতেও আমি ওই একই নজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছি, অর্থাৎ বর্ডার দিয়ে নিচ্ছি। বর্ডার দিলে কেকটা দেখতে আরও ভালো লাগবে। তো এই 1/2 পাউন্ড ওজনের কেকটার দাম রেখেছিলাম আমি 350 টাকা। বেসিক্যালি চকলেটে ভরপুর কেকগুলো আমি 800 টাকা পাউন্ড হিসেবে সেল করি, তবে এই কেকটার দাম 350 টাকায় রেখেছিলাম। তো এখন আমি ওজন দেখিয়ে দেই ঠিক কতটুকু হয়েছিল। যে বোর্ডে কেকটা ডেকোরেশন করেছি ওরকম সেম একটা বোর্ডের ওজন প্রথমে মাইনাস করে নিচ্ছি, এরপরে বোর্ড সহ কেকটা ওজন করে দেখাচ্ছি। 313 গ্রাম হয়েছে কেকটা। 225 গ্রামে হয় 1/2 পাউন্ড, সেখানে 313 গ্রাম। তাহলে বুঝুন কত গ্রাম বেশি হয়েছে কেকটা 1/2 পাউন্ডের থেকে। তো 1/2 পাউন্ডের কেক কখনোই আমার এক্স্যাক্ট 225-230 গ্রাম হয় না, সবসময় দেখা যায় 300 প্লাস এরকমই হয়। তো ব্যাপার না, সবসময় চেষ্টা করি একটু বেশি হোক যাতে কম না হয়। তো চলুন এখন আমরা 1 পাউন্ড কেকের ভিডিওটা দেখে নেই। প্রথমে আমি এখানে 1/3 কাপ নিলাম ময়দা, সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে না দিলেও চলবে, সমস্যা নেই, তবে কর্নফ্লাওয়ার দিলে কেকের টেক্সচার ভালো আসে। এখন এই সব শুকনো উপকরণ একসাথে চেলে মিশিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে প্রতিটা উপকরণ কিন্তু আমি স্ক্রিনে লিখে দিয়েছি।
চেলে নেওয়া হয়ে গেলে অবশ্যই মিশিয়ে ভালো করে রেখে দিতে হবে। আর এই চকলেট স্পঞ্জ কেক তৈরি করার সময় চেষ্টা করবেন শুকনো উপকরণটা 2 থেকে 3 বার চেলে নিতে। আমি এখন একবার চেলে নিয়েছি, অফ স্ক্রিনে আরও একবার চেলে নেব। আর এদিকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো বড় সাইজের ডিম ভেঙে নিয়েছি। কেক তৈরি করার সময় একটু বড় সাইজের ডিমগুলো নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকগুলো অনেক সুন্দর হয়। তো এখান থেকে আমি কুসুমটা আলাদা করে নিলাম না। এখন ডিমের এই সাদা অংশটাকে 10 থেকে 15 সেকেন্ড মতো আমি বিট করব, একটু ক্লাউডি ভাব হয়ে আসা পর্যন্ত, অর্থাৎ ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত। ফেনা ফেনা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। আর ডিমটা বিট করার সময় প্রথম থেকে শেষ অবধি আমাদের বিটার স্পিডটা একে রেখেই বিট করতে হবে। আর ডিম বিট করার সময় চেষ্টা করবেন একটু ডিপ সাইজের বাটিগুলো নেওয়ার, এতে করে ফোমটা খুব সুন্দর হয়, এয়ার বাবলস ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে না। আমার এখানে দেখুন যে ফোমটা একদম রেডি, দাগগুলো টেনে নিয়েছি, দাগগুলো স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে। এই পর্যায়ে আমি বিটার অফ করে দিয়ে কুসুম দুটো অ্যাড করে দিলাম, তার সঙ্গে হাফ চা চামচ চকলেট ইমালশন দিয়ে জাস্ট আমি বাটিটা 2 বার ঘুরিয়ে বিটার স্পিড একে রেখে 10 সেকেন্ড মতো বিট করে নিব। এই কাজটা আপনারা চাইলে বিটার অফ করে শুধুমাত্র এমনি হ্যান্ড উইক্স দিয়ে বা বিটারের কাঁটা দিয়ে আলতো হাতেও কিন্তু মিশিয়ে নিতে পারবেন। খুব বেশি মেশানো যাবে না কুসুম দেওয়ার পর খুব বেশি বিট করলে দেখা যাবে যে ফোমটা একদম পাতলা হয়ে যাবে আর অনেক ফেনার সৃষ্টি হবে। আর ফেনা হলে কিন্তু কেকটা পারফেক্ট হয় না। তো এখন শুকনো উপকরণটা আমি সবগুলোই একবারে দিয়ে দিলাম। একবারে দেওয়ার পর এখন আলতো হাতে আমাদেরকে মিশিয়ে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। এই মেশানোর পার্টটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা এই পর্যায়ে ম্যাক্সিমাম টাইমে নতুনদের ভুল হয়। এই স্পঞ্জ কেকটা এই ফোমটার জন্যই ফোলে, হ্যাঁ। তো ফোমটাই যদি আপনারা পারফেক্টভাবে তৈরি করতে না পারেন, মিক্সিংটাই যদি পারফেক্টভাবে তৈরি করতে না পারেন, তাহলে তো কেক ফুলবে না। পর্যায়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে চেক করে নিচ্ছি নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে আছে কিনা। তো দেখুন যে হালকা হালকা শুকনো উপকরণ আছে, তো সেগুলো আমি দেখে দেখে ফোল্ড করে করে, অর্থাৎ কাপড় যেভাবে ভাঁজ করে ওইভাবে করে করে মিশিয়ে নিয়েছি। এখন এই সম্পূর্ণ ব্যাটারটুকু 6 ইঞ্চি একটা গোল মোল্ডে আমি ঢেলে নেব। আর স্পঞ্জ কেক বেক করার সময় মোল্ডের নিচে তেল দিতে পারেন, কিন্তু সাইডে কখনোই তেল দেওয়া যাবে না। মোল্ডের সাইডে তেল দিলে বেক হওয়ার সময় সাইড থেকে কেকটা ছেড়ে চুপসে আসবে। নিচে আমি শুধুমাত্র একটা বেকিং পেপার বিছিয়ে দিয়ে সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে নিলাম। এখন আমি ট্যাপ করে নিব, ট্যাপ করে নিয়ে 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে আমার ইলেকট্রিক ওভেনে 25 থেকে 30 মিনিট মতো বেক করে নিব। তবে ওভেনের তারতম্য ভেদে এই সময়টা কম বেশি লাগতে পারে বা টেম্পারেচারও কম বেশি লাগতে পারে। কারো ওভেনে 50 ডিগ্রিও লাগে, কারোতে 160ও লাগে বা 170। আমার 170-এ বেক করতে হয়। আমার মিয়াকো 52 লিটারের ওভেন, সেম ওভেনে অনেকের টেম্পারেচার কমও লাগে। তো কেকটা আমার হতে 30 মিনিট মতো সময় লেগেছে। কেকটা একদম ঠান্ডা করে তারপর আমি ডিমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি তৈরি করেছিলাম দুপুর টাইমে, একদম রাতের বেলা যেয়ে ভিডিও করছি। এই যে দেখুন মাশাআল্লাহ, কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন। তো এই কেকটার জন্য আমরা চকলেট গানাশ তৈরি করে নিব। যেহেতু এই কেকটাতে আমরা সাদা ক্রিম দিয়ে কাভার করব, সেজন্য শুধুমাত্র মাঝের লেয়ারে আমাদের চকলেট গানাশের প্রয়োজন হবে। তো এখানে 70 গ্রাম মতো আমি চকলেট নিয়েছি, এর সঙ্গে 35 গ্রাম মতো দিয়ে দিব হুইপড ক্রিম। তো আসলে কাপের মাপে না এটা বলাটা একটু টাফ হয়ে যায়। একটু কিচেন স্কেলে মেপে নিয়ে গানাশটা তৈরি করবেন, তাহলে পারফেক্ট একটা রেশিও হবে। মানে চকলেট গানাশের রেশিও হচ্ছে 1:2। যতটুকু চকলেট নেবেন তার অর্ধেক পরিমাণ নিতে হবে হুইপড ক্রিম। এটা একটা বেসিক মানে রেশিও। গরম পানির পাত্রের উপরে রেখে আমি নেড়ে ভালোভাবে এটাকে গানাশ তৈরি করে নিয়েছি। এখন আমি ডেকোরেশন করে নেব কেকটাকে। সুগার সিরাপ বানিয়ে নিয়েছি এখানে। এই কেকটার জন্য মোটামুটি 1/3 কাপ পরিমাণ পানি, সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ বা তার থেকে একটু কম চিনি দিয়ে সুগার সিরাপ বানিয়ে নিলেই যথেষ্ট। মানে কেক যদি সফট হয় না, অত বেশি সুগার সিরাপের প্রয়োজন হয় না। তো যাই হোক, ব্রাশের সাহায্যে সুগার সিরাপটা আমি ভালোভাবে দিয়ে নিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর প্রতিটা লেয়ারেই আমি চকলেট গানাশ দিব। যেহেতু চকলেট ক্রিম আমি ব্যবহার করছি না, সেজন্য বেশি করেই চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। তো এভাবে প্রতিটা লেয়ারে চকলেট গানাশ বেশ খানিকটা করে দিয়ে নিব, যেহেতু এখানে চকলেট ক্রিমটা ব্যবহার করিনি। আর প্রথমে আপনারা এক ধরনের চকলেট গানাশের রেসিপি পেলেন, এই ভিডিওতে আরেক ধরনের পেলেন, একদম লাস্টের ভিডিওতে আমি আপনাদেরকে আরেকভাবে গানাশ তৈরি করে দেখাবো। তবে প্রতিটা গানাশের রেশিও থাকবে 1:2, অর্থাৎ যতখানি চকলেট হবে তার অর্ধেক হুইপ ক্রিম দিয়েই কিন্তু আমি মেল্ট করে নিয়েছি। প্রতিটা গানাশ নিতে হয় ব্রেড নাইফটা দিয়ে খুব ভালোভাবে ক্রিমটা সমান করে দেওয়ার পরে একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি ফিনিশিংটা টেনে নিচ্ছি। আর উপরের সারফেসটা আমি ব্রেড নাইফের সাহায্যে আলতো হাতে টেনে ফিনিশিংটা দিয়ে নেব।
কাস্টমার আমাকে রেফারেন্স পিকচার হিসেবে আমার এই কেকটাই দিয়েছিলেন যে এভাবে যেন তৈরি করে দেই। তো চেষ্টা করেছি নিজের কাজ নিজেই মানে দ্বিতীয়বার করতে গেলে কেন জানি না একদম হুবহু মানে সেম টু সেম হতে চায় না। দেখা যায় যে একটু কম বেশি হয়ে যায়। এটা কার, কার হয় একটু জানাবেন নাকি শুধু আমারই হয়? তো ১ম এ আমি নজেল দিয়ে একটু মার্ক করে নিচ্ছি যাতে করে সেমভাবে ফুলগুলো আমি বানাতে পারি। তো বড় একটা নজেল দিয়ে ৪ টা গোল করে নিলাম। এরপরে ছোট নজেলটা দিয়ে দিলাম। আসলে ওই কেকটা যেভাবে করেছিলাম আরকি। কেকটার উপরে পাতার ডিজাইন হবে। তো পাতার কালারটা আমি এখানে কালো এবং হলুদ কালার মিলিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে কালো এবং হলুদ কালার দিয়ে মিশিয়ে নিলে দেখতে পারবেন খুবই সুন্দর সবুজ কালার আসে। তবে কালারটা আরেকটু ডিপ করব সেজন্য আরেকটু কালো কালার দিয়ে দিলাম। কালো এবং হলুদের কম্বিনেশনে খুবই সুন্দর একটা শ্যাওলা কালার হয়। তো কাঙ্ক্ষিত কালারটা চলে এসেছে। এইটা দিয়ে পাতা তৈরি করে নিব। এই যে ক্রিমটুকু আছে বাটির মধ্যে এটার ভেতরে হলুদ কালার দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো ওই যে ফুলটা দেখতে পাচ্ছেন না ওই কেকের যেটা দেখতে পেলেন ওইটা কিন্তু এক্সাক্ট হলুদ কালার না, হ্যাঁ? একটু কমলা টাইপের। মানে কমলাও না হলুদ না। মাস্টার্ড ইয়েলো বলে না ঠিক ওই টাইপের একটা কালার করেছিলাম। তো হলুদ কালার মেশানোর পর এর সঙ্গে একটু অল্প একটু ১ ফোঁটা মতো রেড কালার দিব। রেড কালার বেশি দিলে একদম টকটকে কমলা হয়ে যাবে। এই যে ১ ফোঁটা দিলাম। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলেই এক্সাক্ট ওই কালারটার মতোই হয়ে যাবে। এখন আপনারা স্ক্রিনের উপরে যে নজেলটা দেখতে পাচ্ছেন এই নজেলটা দিয়ে আমি এই কেকটাকে ডেকোরেশন করে নিব। নজেল দিয়ে আমি যে গোল করে মার্ক করে রেখেছিলাম ওই মার্ক অনুযায়ী আমি চারদিকে ছোট ছোট করে পাতা দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। আসলে এটা লিফ নজেল, পাতার নজেল। তো পাতার নজেল দিয়েও যে খুবই সুন্দর ফুল হয় এটা অনেকেই হয়তোবা জানতেন না। দেখুন কত সুন্দর সূর্যমুখীর মতো ফুল তৈরি করা যায়। তো হাতটা একটু মানে পাইপিং ব্যাগে যদি কম প্রেস করেন হাত দিয়ে তাহলে ছোট ছোট পাতা হবে। আর যদি বড় করে পাতা তৈরি করতে চান তাহলে পাইপিং ব্যাগে একটু মানে জোরে প্রেস করতে হবে তাহলে বড় পাতা তৈরি হবে। আর যখন আমরা পাতা দিয়ে নিব পাতা দেওয়ার সময় কিন্তু কেকটার লুকটা পুরাই চেঞ্জ হয়ে যাবে। তো নিচের সাইডেও আমি সেমভাবে কয়েকটা ফুল তৈরি করে নিচ্ছি চারো সাইডেই মানে বোর্ডের চারোদিকেই আমি তৈরি করে নিব। তো আমার যা যা ফুল তৈরি করা হয়ে গেছে এখন আমি পাতা তৈরি করে নিচ্ছি যে কালারটা মিশিয়ে রেখেছিলাম। তো অনেকেই ভাববেন যে এটা আবার কি? এটা হচ্ছে ওয়ান টাইমের যে চামচগুলো থাকে ওইটাই আমি উপর দিকটা এরকম ভি শেপের করে কেটে নিয়েছি। মানে ২ দিক থেকে কেটে নিয়েছি, নিয়ে এরকম প্যালেট নাইফের মতো করে নিয়েছি। আর এভাবে সূচালো করে নিলে মানে চামচ দিয়ে খুবই সুন্দরভাবে পাতা তৈরি করা যায়। মানে আপনারা আমার থেকেও হয়তোবা ভালো পারবেন। আমি চেষ্টা করছি মানে সুন্দরভাবে পাতাগুলো তৈরি করে দিতে। আর প্রতিবারেই কিন্তু একটা করে পাতা তৈরি করার পরে আবারও আমি চামচটার সামনের দিকে ক্রিম ভরিয়ে নিচ্ছি। এই ধরনের ডেকোরেশনগুলোর সাথে আপনারা যদি নজেল দিয়ে পাতা দেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। মানে যে কাজের সাথে যেইটা মানানসই আরকি। প্যালেট নাইফ দিয়ে এই পাতাগুলো তৈরি করলে এত সুন্দর লাগে মানে কেকটার লুকটাই পুরা চেঞ্জ হয়ে যায়। মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে মানে প্যালেট নাইফের ওয়ার্কগুলো। আমার অত বেশি করা হয় না। তো যাই হোক উপর দিকে সুন্দরভাবে পাতা দিয়ে নেওয়ার পরে আমি নিচের সাইডটাতেও পাতা দিয়ে নিচ্ছি। এতে করে নিচের ফুলগুলো হাইলাইট লাগবে। তাছাড়া দেখা যাবে নিচের ফুলগুলো দেখতে অত বেশি ভালো লাগবে না। ফুলগুলোকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমি মাঝে চকলেট গানাশ দিয়ে নিচ্ছি। যে গানাশটা কেকের লেয়ারে দিয়েছি ঠিক ওই গানাশটাই। তো কাজ করতে করতে গানাশটা একটু ভারী টাইপের হয়ে গেছে। মানে ঠান্ডা হয়ে গেলে দেখা যায় জিনিসটা আরও বেশি ঘন হয়ে যায় না? তো ওই গানাশটাই আমি পাইপিং ব্যাগে ভরে নিয়ে মাথাটা খুব ছোট করে কেটে নিয়ে তারপরে ফুলের মাঝখানে দিলাম। আর ওই সেম গানাশ দিয়ে আমি কেকের উপরে নাম লিখে নিচ্ছি। গানাশটি একটু শক্ত হয়েছে, হ্যাঁ? ওই জন্যই কিন্তু নামটা লেখা যাচ্ছে। নরম গানাশ দিয়ে নাম লেখা যাবে না। আর আসলে নাম লেখাটাও এটাও প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন তত সুন্দর হবে। কয়েকটা আমি সুগার বল দিয়ে নিচ্ছি এতে করে কেকটা দেখতে আরও ভালো লাগবে। এখন দামটা বলে দেই। এই কেকের দামটা রেখেছিলাম ৳৭০০ আর ডেলিভারি চার্জ ছিল ৳৩০। এই নিয়ে কেকটার দাম ছিল ৳৭৩০। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন চলুন আমরা ২ পাউন্ড কেকের রেসিপিটি দেখে নেই। তো আমি ৪ ডিমের চকলেট স্পঞ্জ কেক তৈরি করব। তার জন্য এখানে 1/3 কাপ দিয়ে ২ বার দিয়ে নিচ্ছি ময়দা। যেভাবে শেয়ার করছি হুবহু এভাবেই তৈরি করবেন। তার সাথে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে স্কিপ করতে পারবেন। তবে কর্নফ্লাওয়ার দিলে কেকটা সুন্দর সফট হয় এবং টেক্সচার ভালো আসে। তার সাথে দিলাম ২ টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার। আর দিচ্ছি ১ চা চামচ পরিমাণ
বেকিং পাউডার। এখন এই সব কিছু একসাথে ভালোভাবে চেলে নিচ্ছি। চকলেট কেক তৈরি করার সময় এই শুকনো উপকরণটা চেষ্টা করবেন 2 থেকে 3 বার চেলে নিতে। এতে করে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, কেননা কোকো পাউডার কিন্তু খুব সহজে চেলে নিলেই স্মুথ হয় না। এটা চেপে চেপে আমাদেরকে ভেঙে নিতে হয়। খুবই ছোট ছোট গুঁড়ি গুঁড়ি দানা থাকে, যেটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একপাশে রেখে দিচ্ছি, আবারও পরে একবার চেলে নিব। আর এই কেকটা যেহেতু 2 পাউন্ডের হবে, সেজন্য 4টা ডিম নিতে হবে। আমি এখানে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিম ভেঙে নিয়েছি। এখান থেকে ডিমের কুসুমগুলো সাবধানে আলাদা করে নিব। কুসুম আলাদা করার সময় লক্ষ্য রাখবেন যেন সাদা অংশে কোনোভাবেই এক ফোঁটাও কুসুম না থাকে। কুসুম যদি সাদা অংশে এক ফোঁটাও থাকে, তাহলে সেটা দিয়ে ভালো ফোম তৈরি করতে পারবেন না। তো দেখুন যে এখানে কুসুমগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখন যে ডিমের সাদা অংশ আছে, ওইটা বিটারের স্পিড 1-এ রেখে বিট করে নিব 5 থেকে 10 সেকেন্ড, একটু ফেনা হয়ে আসা পর্যন্ত। চাইলে প্রথমেও চিনিটা অ্যাড করা যায়, তবে ওইভাবে চিনি দিলে হয় কি, ফোমটা হতে অনেক বেশি সময় লাগে। সেজন্য এরকম একটু ফেনা করে নেবেন, তারপরেই চিনিটা অ্যাড করবেন। তো এখানে আমি 2/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। মিষ্টিটা যে যেরকম খেতে চান সেভাবে ব্যবহার করতে পারেন। বেসিক্যালি 4টা ডিমে অনেকেই 1 কাপ ব্যবহার করে, আমি নিজেও করতাম এভাবে। তবে আমি ইদানিং যত কেক বানাই সবগুলোতেই দেখা যায় 2 ডিমের জন্য 1/3 কাপ চিনি ব্যবহার করি, 4 ডিমের জন্য 2/3 কাপ, মানে 1/3 কাপ দিয়ে দুবার দিলেই 2/3 কাপ হয়ে যায়। তো 2/3 কাপ চিনি একবারে দিয়ে বিট করছি যতক্ষণ না পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে। আর বিটার স্পিডটা 1-এ রেখেই বিট করে নিয়েছি প্রথম থেকে শেষ অবধি। দেখুন যে এখানে সুন্দর স্মুথ এবং থকথকে ফ্লাপি একটা ফোম তৈরি হয়েছে। এরকম দাগ টেনে নিচ্ছি, দাগটা স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব চকলেট ইমালশন 1 চা চামচ পরিমাণ, তার সাথে ডিমের 4টা কুসুম দিয়ে দিলাম। এখানে তেল দেওয়ার কোনো দরকার নেই, তেলটা পুরোপুরি অপশনাল। তো এখানে আপনারা চকলেট ইমালশনের পরিবর্তে এসেন্স ব্যবহার করতে পারবেন, তবে পারফেক্ট কালার বা স্বাদ কোনোটাই পাবেন না। সেজন্য চেষ্টা করবেন চকলেট ইমালশন ব্যবহার করতে। ইমালশন এবং কুসুম দিয়ে খুব বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে ফোমটা। সব কিছু যাতে ভালোভাবে মিশে যায় 5 থেকে 10 সেকেন্ড মতো বিট করে দিয়ে অফ করে দিতে হবে। দেখুন এখানে কোনো ধরনের কিন্তু এয়ার বাবলস হয়নি। যদি এয়ার বাবলস হয় কোনো কারণে, তাহলে কেকটা দেখা যায় চুপসে যায়। তো ওই যে শুকনো উপকরণটা আমরা চেলে মিশিয়ে রেখেছিলাম, সেটা আবারও আমি চেলে দিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা চকলেট কেক, খুবই সেন্সিটিভ একটা কেক, দেখা যায় যে কোকো পাউডারটা খুব সহজেই ফোমটাকে ড্রাই করে ফেলে। সেজন্য একটু মেশানোর ক্ষেত্রে ভ্যানিলা কেকের তুলনায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। শুকনো উপকরণটা একবারে না দিয়ে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নেওয়াটাই ভালো। তো আমি একবারে না দিয়ে 2 বারে দিয়ে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার ক্ষেত্রে আলাদা করে বলার কিছুই নেই। ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এলোপাথারি মেশানো যাবে না, তাড়াহুড়োও করা যাবে না। একদম স্লোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আর নিচে যে শুকনো উপকরণটা থাকবে সেটা উপরে একটু ঝেড়ে নিতে হবে। এভাবে হবে কি, আমরা শুকনো উপকরণটা ভালোভাবে দেখতে পাবো আর সেটা খুব সহজেই মিশিয়ে নিতে পারবো। তো প্রথম পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দ্বিতীয় পর্যায়ে যেটুকু শুকনো উপকরণ আছে সম্পূর্ণটুকুই চেলে দিয়ে নিলাম। এরপর সেম প্রসেসে আবারও মিশিয়ে নেব। একটু সাবধানে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এই মিশিয়ে নিতেই কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। এই পর্যায়ে তরল দুধ বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র এইভাবে ডিমের ফোমের সাথে মিশিয়ে নেবেন, তাহলেই হবে। উপকরণ যদি পারফেক্ট হয়, অর্থাৎ মাপ যদি পারফেক্ট হয়, তাহলে কোনো কিছুই দিতে হবে না, পানি দুধ কিচ্ছু দিতে হবে না। তো আমার এখানে ব্যাটারটা মিশিয়ে নেওয়া কমপ্লিট। দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হয়েছে, এরকম হালকা ফ্লাপি এবং থকথকে টাইপের ব্যাটার হবে। এটা পাতলাও হবে না, আঠালোও হবে না, খুব সুন্দর স্মুথ এবং ফ্লাপি থকথকে টাইপের একটা ব্যাটার হবে। তো এখনই আমি ব্যাটারটা 8 ইঞ্চি মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডের নিচে জাস্ট একটা বেকিং পেপার ছোট করে দিয়ে দিলাম, যাতে করে কেকটা সুন্দর মতো ডিমোল্ড করা যায়। কোনো তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর হালকা করে ট্যাপ করে নিব, আর একটা কাঠির সাহায্যে একটু সমান করে নিচ্ছি, এতে করে ভেতরে যদি এয়ার বাবলস থাকে সেগুলো ভেঙে যাবে। আর এই যে দেখুন ট্যাপ করার পর হালকা যা এয়ার বাবলস ছিল সেগুলো বের হয়ে গেছে। এখন চুলাতে বেক করে নিব। চুলায় যে পাতিলটাতে আমি বেক করে নিব 5 মিনিটের জন্য একটু মিডিয়াম জালে প্রিহিট করে নিয়েছি। পাতিলের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে আমি খুব সাবধানে মোল্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার মাঝে যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে নিতে হবে অবশ্যই, কেননা এই ছিদ্রটা যদি বন্ধ না করি তাহলে দেখা যাবে বাতাস ঢুকে কেকটা ফুলবে না, চুপসে যাবে। তাই অবশ্যই আমাদেরকে বন্ধ করে নিতে হবে। চুলার জালটা লো আঁচে রেখে বেক করে নিব
মোটামুটি 30 থেকে 35 মিনিট মতো, অর্থাৎ কেকটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বেক করে নিতে হবে। যেহেতু কাচের ঢাকনা ব্যবহার করছি সেজন্য বোঝাই যাবে কেকটা কতখানি হলো না হলো, এই জন্য ঢাকনা খোলার কোনোই দরকার হবে না। আর চুলার আঁচটা তো দেখে বুঝতেই পারছেন কিরকম আছে, পাতিল ছুঁই ছুঁই এরকম আঁচে বেক করে নিচ্ছি। তো পুরোপুরি বেক হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, মাশাআল্লাহ দেখুন যে খুব সুন্দর মতো বেক হয়ে গেছে, একদম পুরো মোলটা ভরে টইটুম্বুর হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট টেক্সচার এসেছে। তো এভাবে চুলা থেকে নামিয়ে একদম ঢেকে ঠান্ডা করে নিব কেকটাকে। আমি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনাদেরকে চকলেট গানাশ তৈরি করে দেখিয়েছি। বেসিক্যালি দেখা যায় মিল্ক চকলেট গানাশটাই বেশি তৈরি করে দেখানো হয়েছে। আজকে আরেকটা উপায় বলে দিচ্ছি আপনাদেরকে। যারা ডার্ক চকলেটটা খেতে একটু কম পছন্দ করেন তারা এভাবে তৈরি করতে পারেন। আজকে ডার্ক চকলেট গানাশ তৈরি করব। তো এখানে 100 গ্রাম নিয়ে নিয়েছি ডার্ক চকলেট, তার সাথে হাফ পরিমাণ অর্থাৎ 50 গ্রাম নিয়ে নিচ্ছি হোয়াইট চকলেট। এতে করে হবে কি, গানাশটা অত বেশি তিতা লাগবে না। তবে অনেকেই আছে না যে মানে ডার্ক চকলেট দিয়ে শুধুমাত্র গানাশ তৈরি করে, ওইটাও ভালো, যারা চকলেট লাভার তাদের কাছে ভালো লাগবে। তবে অনেকেই দেখা যায় যে ওইটা খেতে পারে না, একটু হালকা তিতা লাগে। তো আসলে এটা নিজস্ব ব্যাপার, যার টেস্ট যেরকম লাগে আর কি। তো কাস্টমার আমাদেরকে যেভাবে বলে আমরা সেভাবেই করে দেওয়ার চেষ্টা করি। যারা বলে যে ডার্ক চকলেট একেবারেই ব্যবহার করবেন না, সেখানে আমরা ডার্ক চকলেট ব্যবহার করি না, মিল্ক চকলেটের গানাশটা তৈরি করে দেই। তো যাই হোক, এখানে 150 গ্রাম চকলেটের সাথে আমি নর্মাল টেম্পারেচারে থাকা মোটামুটি 75 গ্রাম বা 80 গ্রাম মতো হুইপিং ক্রিম নিয়ে এটাকে মেল্ট করে এই চকলেট গানাশটা তৈরি করে নিয়েছি। আর কিভাবে মেল্ট করলাম সেটা হয়তো বা দেখেই বুঝতে পারলেন। গরম পানির পাত্রের উপরে রেখে গানাশটাকে আমি তৈরি করে নিয়েছি। তো গানাশের ঘনত্ব দেখুন যে ঠিক এরকম হয়েছে। এখন আমি গানাশটা একপাশে সরিয়ে রেখে দিয়ে এখানে চকলেট ক্রিম তৈরি করে নিব। আর আজকের এই কেকটা ডেকোরেশন করতে আমার 1.5 কাপ পরিমাণ ক্রিম লাগবে, এর বেশি লাগবে না। তো এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের যে হুইপ ক্রিমটা আছে সেটা নিয়েছি। তো এখানে কিছুই না, জাস্ট হচ্ছে বিটার দিয়ে বিট করব যতক্ষণ না ক্রিমটা 90 ভাগ মতো স্টিফ হয়ে আসে। যখন 90% স্টিফ হয়ে আসবে তখন আমরা যে চকলেট গানাশটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে চকলেট ক্রিমটা তৈরি করে নিব। তো দেখুন এখানে ক্রিমটা অনেকটা ফ্লাপি এবং 90 ভাগ স্টিফ হয়ে এসেছে। আমি একটু স্প্যাচুলা দিয়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। তো ঠিক এই পর্যায়ে এসে আমাদেরকে যে চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে নিতে হবে। আর ফ্লেভার এবং কালার আরেকটু ভালো আনার জন্য এখানে 1 চা চামচ মতো আমি দিয়ে দিলাম চকলেট ইমালশন, যেটা আমরা কেকে ব্যবহার করেছিলাম। আর তার সাথে বেশ খানিকটা গানাশ দিয়ে দিলাম। গানাশের এক্সাক্ট কোনো রেশিও নেই, আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন মানে সেভাবেই দিয়ে নেবেন, চাইলে সবগুলোও দিয়ে নিতে পারেন। যত দিবেন তত বেশি টেস্ট হবে আর কি। তবে অনেকেই বলেন যে শুধু চকলেট পেস্ট আর কোকো পাউডার দিলে হবে না, কখনোই হবে না, ওইটাতে পারফেক্ট টেস্ট কখনোই পাবেন না। অবশ্যই চকলেট ক্রিম তৈরি করতে হলে আপনাদেরকে গানাশটাই ব্যবহার করতে হবে, এতে করে ক্রিমের স্বাদ বহু গুণে বেড়ে যায়। যত বেশি গানাশ ইউজ করবেন ক্রিমটা খেতে ততই ভালো লাগবে। তো গানাশটা দিয়ে বিটার স্পিড হাই স্পিডে দিয়ে আমি বিট করে নিয়েছি আরও 1 থেকে 1.5 মিনিট মতো। তো ক্রিমটা এই পর্যায়ে রেডি হয়ে গেছে, এর থেকে বেশি স্টিফ করব না, তাহলে দেখা যাবে যেহেতু শীতকাল পড়েছে ক্রিমটা ড্রাই হয়ে যাবে, কাজ করতে গেলে অসুবিধা হবে। তো এরকম স্টিফ করে রেখে দিলাম। আর এদিকে কেকটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, মাশাআল্লাহ হাতে লেগে আসছে না, দেখুন উপর দিয়ে সুন্দর মতো বেক হয়ে গেছে। এখন ডিমল্ট করে নিয়েছি। ডিমল্ট করার পর কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। যেহেতু 2 পাউন্ডের হবে ওই জন্য 3টা ভাগ করছি, যদি 1 পাউন্ডের হতো তাহলে আমি 2টা ভাগ করে নিতাম। তো কেক কাটার সময় ব্রেড নাইফের সাহায্যে চারদিকে হালকা করে ঘুরিয়ে তারপরে মাঝখানটাতে ব্রেড নাইফ ঢুকিয়ে কেটে নেবেন, তাহলে স্লাইসগুলো একদম সমান হবে। তবে এটা যত বেশি প্র্যাকটিস ততই পারফেক্ট হয়। আসলে যারা নতুন আছেন তারা প্র্যাকটিস করবেন, তাহলেই পারফেক্টলি এই লেয়ারগুলো কাটতে পারবেন। তো কেকটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন মাশাআল্লাহ কতটা নরম এবং স্পঞ্জ হয়েছে। আর ভেতরের টেক্সচারটাও খুবই সুন্দর এসেছে, তাই না? তো যাই হোক, চলুন এখন আমরা কেকটাকে ডেকোরেশন করে ফেলি। আমরা যেহেতু কেকটাকে 8 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম সেজন্য ডেকোরেশন করার জন্য 10 ইঞ্চি বোর্ড নিয়েছি, অর্থাৎ 2 ইঞ্চি বড় বোর্ড এখানে ব্যবহার করেছি। বোর্ডের নিচে সামান্য ক্রিম লাগিয়ে লেয়ারটা সেট করে দিলাম, এতে করে কেকটা নড়াচড়া করবে না। এরপরে লেয়ারে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ আর যে চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম সেই গানাশটা খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এরপরে আমি যে চকলেট ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই চকলেট ক্রিমটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চকলেট ক্রিমটা স্প্রেড করার পর এর উপরেও গানাশ দিয়ে নিতে পারেন, যেভাবে খুশি দিয়ে নেবেন। আসলে ডেকোরেশনটা যে যার ইচ্ছা মতো করে নেবেন। আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে করি, কখনো হোয়াইট ক্রিমের সঙ্গে জাস্ট গানাশ দিয়েও করি, আবার কখনো চকলেট ক্রিম দিয়ে তার উপরে এরকম গানাশ দিয়েও করি, ছিল কেকটার।
তো দেখতেই পেলেন কথা বলতে বলতে কেকটাকে ভালোভাবে ক্রাম কোট করে নিয়েছি। এরপর ফাইনাল ক্রিমটা একটা পাইপিং ব্যাগে করে দিয়ে নিচ্ছি। ফিনিশিং দিয়ে নিব। ব্রেড নাইফের যে সমান অংশটা আছে ওই সাইডটা দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর কেকের যে সাইডটা আছে ওইটা ব্রেড নাইফের যে জিগজ্যাগ অংশটা থাকে ওইটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এতে করে ফিনিশিংটাও খুব সহজে চলে আসবে আর কেকটা দেখতেও ভালো লাগবে। তো স্মুথভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি। আর বাড়তি যে গানাশটুকু ছিল ওইটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়ে পাইপিং ব্যাগের মাথাটা খুব ছোট করে কেটে সাইডে এভাবে ড্রিপিং করে দিচ্ছি। আর ড্রিপিং করার সময় চেষ্টা করবেন পাইপিং ব্যাগের ভরে তারপরে ড্রিপিং করে নিতে, এতে করে ড্রিপিংগুলো দেখতে ভালো লাগে। তো পাইপিং ব্যাগটা ছিদ্র হয়ে গেছিলো, পরে আবার আরেকটু কেটে আমি উপরে ভালোভাবে সব গানাশগুলো দিয়ে ওই ব্রেড নাইফের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি। আর ব্রেড নাইফ দিয়ে গানাশ স্প্রেড করার সময় খুব হালকা হাতে আসলে স্প্রেড করতে হবে, চাপাচাপি করা যাবে না। আর ব্রেড নাইফটা অবশ্যই ক্লিন থাকতে হবে, তাহলে সুন্দরভাবে স্মুথভাবে গানাশটা ছড়িয়ে দেওয়া যাবে। এখন একটা 1M নজেলের সাহায্যে আমি রোজের ডিজাইনটা করে নিব। আপনারা 2D নজেলের সাহায্যেও এই ডিজাইনটা করে নিতে পারবেন। তো আমি এখানে 1M নজেল দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এই ফ্লাওয়ারটা তৈরি করে নিচ্ছি। এরপর নিচের দিকে বর্ডার দিয়ে নিব 17 নাম্বার স্টার নজেলের সাহায্যে। এই 17 নাম্বার স্টার নজেল দিয়ে বর্ডারটা খুবই সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন কত ছোট এবং সূক্ষ্ম একটা ডিজাইন হচ্ছে নিচে। আর বর্ডার দেওয়ার পর কেকের লুকটাই পুরাই চেঞ্জ হয়ে যায়। এ নিয়ে আমি নামটা লিখে নিচ্ছি। কেকটা ডেকোরেশন করে নেওয়া হয়ে গেলে ভালোভাবে ফ্রিজিং করে তারপর ডেলিভারি করেছি। আর এই কেকটার দাম রেখেছিলাম আমরা 1500 টাকা। অনেকেই জিজ্ঞেস করেন আপু আপনারা কিভাবে কেকটা ডেলিভারি করেন। আমাদের ম্যাক্সিমাম কেক দেখা যায় বাসা থেকেই নিয়ে যায়, অর্থাৎ আমাদের পিক আপ পয়েন্ট থেকেই নিয়ে যায়। আর যারা হোম ডেলিভারি নিতে চায় তাদের কেকগুলো আমরাই দিয়ে আসি, আমি এবং আমার হাজব্যান্ড মিলে যেয়ে দিয়ে আসি। তো এই যে কেকটা ডেকোরেশন করে না কমপ্লিট, উপর দিয়ে কয়েকটা হোয়াইট পার্ল দিয়ে নিচ্ছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।